Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. Today is 22nd June 2025. আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত এডিটোরিয়ালস এবং ইম্পর্টেন্ট ডেলি নিউজ আমাদের ডেলি আপডেটসে কভার আপ হয়েছে দ্যাট উইল বি ডিসকাসড ইন ডিটেলস ইন টুডেস ক্লাস। সো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। জাস্ট বিফোর গোয়িং ইন টু দ্য ক্লাস অ্যান্ড ইন ডিটেলস অ্যানালিসিস, তোমরা যারা ডেফিনেটলি এই সিরিজটাকে রেগুলার ফলো করো উইথ ডেডিকেশন, এই জিনিসটাকে শোনো এবং আমি যে কোয়েশ্চেন্সগুলো করি তার ডেফিনিট জেনুইন অ্যান্সার কমেন্ট সেকশনে দাও, তাদের জন্য কিন্তু জাস্ট আমি এটাই বলতে চাইবো, জাস্ট ওয়াচ দ্য ভিডিও রিগোরাসলি। এবং তোমরা যারা যখন পরীক্ষা দিতে যাবে না, কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে যাবে, দেন ইউ ক্যান সি দ্য ডিফারেন্স যে তোমার লেভেল অফ কনফিডেন্স, ইউর আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য কোয়েশ্চেন্স, কোন ডেপথ থেকে কোয়েশ্চেন্স করা হচ্ছে, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স ভিজিবল। সেই ডিফারেন্সটা কিন্তু আজকে বুঝতে পারবে না, কিন্তু যখন তোমরা এক্সামিনেশন হলে যাবে না, দেখবে একটা বা দুটো কোয়েশ্চেন্স যেটা কিন্তু কাট অফ ক্লিয়ার করার জন্য করা হয়, মানে দিস ইজ দ্য ব্যারিয়ার পয়েন্ট। অ্যাকচুয়ালি যে কোনো এক্সামিনেশনে কিন্তু 50% কোয়েশ্চেন্স ইউ ক্যান ইজিলি অ্যান্সার। সবাই সেই পরীক্ষাটা তুমি না পড়ে গেলেও সেই পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে যদি জাস্ট জেনারেল তোমার একটা সিলেবাস কভারেজ থাকে। বাট দ্য মেকিং অ্যান্ড ব্রেকিং পয়েন্ট হয়ে যায় সাম অফ দ্য কোয়েশ্চেন্স যেগুলো কিন্তু কনসেপচুয়াল লেভেলতে থাকে এবং সেইখানে কিন্তু ডিপার আন্ডারস্ট্যান্ডিং চেক করা হয় ফ্রম দ্য ক্যান্ডিডেট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি সেই অ্যান্সারগুলো করতে পারো দেন অনলি ইউ ক্যান ক্লিয়ার দ্য এক্সামিনেশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু ফাইনাল সিলেকশন পাবে। সো এই এডিটোরিয়াল এবং ডেলি নিউজ আমি যে পড়েছি, আমার এতদিনের যে আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন বা আন্ডারস্ট্যান্ডিং উইথ রেসপেক্ট টু দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন ইন পার্টিকুলার, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু অ্যাকচুয়ালি পুট দোজ ইনসাইড ইন টু দ্য ক্লাস সো দ্যাট ইউ ক্যান এবল টু এনরিচ ইউর নলেজ, বুস্ট ইউর কনফিডেন্স। এবং সেই জায়গা থেকে তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের ফার্স্ট টপিক। দ্যাট ইজ দ্য টপিক রিগার্ডিং দ্য কি হিন্দু নিউজ পেপারে এটা কভার আপ হয়েছে, যেটা হচ্ছে কোলাপুরি চাপ্পল ম্যানুফ্যাকচারার্স ক্রাই ফর প্রোটেকশন অফ দেয়ার GI tagged shoe because Prada is an international shoe manufacturing company. তারা কিন্তু রেপ্লিকা করতে শুরু করেছে এই ইন্ডিজিনিয়াস কোলাপুরি চপ্পলের। রিসেন্টলি একটা টুইটে আমরা দেখতে পেয়েছি যে এই যে প্রাডা কোলাপুরি চপ্পলের রেপ্লিকা তৈরি করছে এবং এই যে পার্টিকুলার চপ্পল দ্যাট ইজ প্রোটেক্টেড আন্ডার দ্য GI ট্যাগ ইন ইন্ডিয়া। ইট ইজ এ GI ট্যাগ প্রোডাক্ট ফ্রম দ্য মহারাষ্ট্র, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নট অনলি দ্য প্রাডা ইজ রেপ্লিকেটিং দ্য পার্টিকুলার চপ্পল, তারা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ টাকা 1 লাখ এক একটা শুয়ের প্রাইসে এই শুটাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ব্র্যান্ডিং করছে। সো দিস ইজ ডেফিনেটলি এ থ্রেট টু দ্য GI প্রোডাক্ট, এবং তারা যারা ম্যানুফ্যাকচার করে অ্যাপ্রক্সিমেটলি 20,000 আর্টিসানস মহারাষ্ট্রে অ্যাসোসিয়েটেড ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ দিস পার্টিকুলার কোলাপুরি চপ্পল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন পলিটিক্যাল লিডার তারা কিন্তু টুইট করেছেন রিসেন্টলি, যেটা হিন্দু নিউজ পেপারে কভার হয়েছে, যেটাকে বলা হচ্ছে ইট ইজ এ কালচারাল থ্রেট, এবং চপ্পল চোর বলে প্রাডাকে কিন্তু হ্যাশট্যাগ করা হয়েছে। সো দিস ইজ দ্য নিউজ। নাও মুভিং টু দ্য নেক্সট পজিশন, দ্যাট ইজ দ্য হোয়াট ইজ দ্য GI ট্যাগ। GI ট্যাগস ইজ গিভেন টু মেনটেন দ্য ইনক্রেডিবল ট্যাঞ্জেবল হেরিটেজ ইন ইন্ডিয়া। সেটা মেনলি কিন্তু দেওয়া হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের আন্ডারে। GI ট্যাগ আমাদের কান্ট্রিতে প্রথম কোন প্রোডাক্ট পেয়েছিল, দ্যাট ইজ দ্য দার্জিলিং টি belonging to the state of West Bengal। 2004-05 এই GI ট্যাগ প্রথম দার্জিলিং টিকে দেওয়া হয়। GI ট্যাগ একটা সিম্বল বা সাইন যেটা ইউজ করা হয় একটা পার্টিকুলার প্রোডাক্টের সাথে, যেটা অ্যাসোসিয়েটেড উইথ সাম স্পেসিফিক জিওগ্রাফিক্যাল অরিজিন। একটা পার্টিকুলার, ফর এক্সাম্পল রসগোল্লা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে GI প্রোডাক্ট পেয়েছে কি পাইনি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রোডাক্ট, ফর এক্সাম্পল আমরা যদি দেখি মিহিদানা, আমরা যদি দেখি তুলাইপাঞ্জি রাইস, আমরা যদি দেখি ডিফারেন্ট ভ্যারাইটিস অফ শাড়ি মাসলিন, সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে GI ট্যাগের আন্ডারে কভার আপ হয়। তাহলে পার্টিকুলার তার একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল অরিজিন থাকতে হবে, তার একটা স্পেসিফিক কোয়ালিটি থাকতে হবে, এবং তার একটা রিমার্কেবল রেপুটেশন থাকতে হবে। আন্ডার দিস কনসিডারেশন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের আন্ডারে GI ট্যাগকে প্রদান করা হয়। আমাদের এটা কিন্তু তার মানে কভার আপ হচ্ছে আন্ডার দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এবং আমরা ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি কিন্তু WTOর মেম্বার। WTOর এগ্রিমেন্টের আন্ডারে দেয়ার ইজ এ পার্টিকুলার ট্রিটি অ্যান্ড কনভেনশন দ্যাট ইজ ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ IPRS ট্রিপস, এটা মনে রাখবে। এবং জেনিভা অ্যাক্টের আন্ডারে এই GI ট্যাগকে কিন্তু দেওয়ার কথা, বা জিওগ্রাফিক্যাল অরিজিনেট একটা প্রোডাক্টকে প্রোটেকশন দেওয়ার কথা প্রথম বলা হয়। আফটার দ্যাট
সরি আমি বারবার ওয়েস্ট বেঙ্গল বলছি, বাট দিস ইজ ইন্ডিয়া। আফটার দ্যাট ইন্ডিয়া হ্যাজ ফ্রেমড ইটস ওন ফ্রেমওয়ার্ক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয় টু প্রোটেক্ট এবং রেজিস্টার করা হয় ডিফারেন্ট প্রোডাক্টকে। নেক্সট আমরা যদি দেখি জিআই ট্যাগ ইন ইন্ডিয়া, জিআই ট্যাগ কিন্তু পার্টিকুলারলি ইন্ডিয়াতে একটা অ্যাক্টের আন্ডারে গভর্নড হয়, অ্যান্ড দিস ইজ দ্য ইন্ডিকেশন অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999 সালে অন দ্য লাইন অফ দ্য রেকমেন্ডেশন অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন্ডিয়া কিন্তু এই অ্যাক্টকে এনাক্ট করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি রেজিস্ট্রেশনের একটা পার্টিকুলার প্রসেস আছে, সেই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কন্ডাক্টেড বা ক্যারিড আউট হয় বাই এ ডিপার্টমেন্ট ইজ নেমড অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ইন্টারনাল ট্রেড, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রত্যেক যে জিআই প্রোডাক্টকে রেজিস্টার্ড করা হয় তার যে প্রসেস সেটা কিন্তু 10 ইয়ার্সের জন্য ভ্যালিড থাকে। আফটার 10 ইয়ার্স জিআই ট্যাগকে রিনিউ করার ব্যবস্থা থাকে এবং রিনিউ করতে হয়। ভ্যারিড আইটেমসের ওপর ইন্ডিয়াতে কারেন্টলি জিআই ট্যাগ দেওয়া হয়, ফর এক্সাম্পল এগ্রিকালচারাল প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড গুডস। ওকে, তাহলে দিস ইজ অল রিলেটেড টু দ্য কোলাপুরস চাপ্পল ম্যানুফ্যাকচারার্স। তারা প্রোটেস্ট করেছেন, ডেফিনেটলি এখানে প্রোটেস্ট করার প্রয়োজনীয়তা আছে টু সিক দ্য protection with respect to the Kolhapuri chappal. Next আমরা moving to the next article, that is the SEO summit. SEO summit নিয়ে আমরা লাস্ট দুবার অলরেডি ডিসকাশন করেছি ইন ডিটেলস। দেয়ার ইজ এ ফাইনাল রিক্যাপ উইথ রেসপেক্ট টু দ্য SEO, অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে SEO সাবমিট কিন্তু অলমোস্ট গোয়িং টু বি কনক্লুডেড, বাট দেয়ার ইজ এ প্রবলেম। আমাদের কান্ট্রির থেকে রাজনাথ সিং, দ্য ডিফেন্স মিনিস্টার অফ দ্য কান্ট্রি, হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য SEO সামিট, এবং সেই জায়গায় কিন্তু এসিওর যে স্টেটমেন্ট কোথায় হয়েছে, ফার্স্ট অফ অল এসিও চায়না, শহর কি চিংদাও সিটি অফ চায়নায় এবছর এসিও সামিট হয়েছে। এসিও সামিটে কিন্তু টেরোরিস্ট অ্যাক্টিভিটি যেটা পেহেলগামে হয়েছিল সেই যখন স্টেটমেন্ট আসে, এবং ইন্ডিয়ার তরফ থেকে যখন যে টেরর অ্যাক্টিভিটির জন্য যে পরিমাণে একটা নর্মাল ট্যুরিস্টের মধ্যে অ্যাটাক করা হয় এবং ট্যুরিস্টদের কিন্তু রিলিজিয়াস স্পেসিফিক হিসাবে তাদের মারা হয়, সেই যে কন্ডেমশন চাই ইন্টারন্যাশনাল ফোরাম লাইক এসিও থেকে, তখন কিন্তু এসিও ইজ শোয়িং রিলাক্টেন্স। এসিও কিন্তু পার্টিকুলারলি টেরোরিজম স্পেসিফিক স্ট্রং কোনো স্ট্যান্স নেয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে এসিও স্টেটমেন্ট আছে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্টি টেরর অ্যাক্টিভিটি সম্বন্ধে কোনো স্ট্রংগেস্ট মুভমেন্ট আসেনি, এবং সেইটাকে কন্ডেম করে আমাদের প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে বা আমাদের কান্ট্রির পক্ষ থেকে যিনি রিপ্রেজেন্টেড করেছিলেন এসিও সামিটকে ইন্ডিয়াকে, রাজনাথ সিং, তিনি কিন্তু ডিক্লাইন করেছেন টু সাইন দ্য SEO statement. So this is all news. Now this is the official logo of the Shanghai Cooperation Organization, এবং আমরা যদি জাস্ট উইকিপিডিয়াও সার্চ করি regarding the SEO, then we can see that there are some member country, some observer country. Now আমরা যদি দেখি who are the members, mainly 10 members আছে, 2 জন observer stage আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার দেখি, ইট ইজ বেসড অন বেজিং চায়না। কিন্তু এসিওর একটা পার্টিকুলার আর্ম আছে, দ্যাট ইজ দ্য র্যাট। তোমরা আমায় কমেন্ট সেকশনে জানাবে র্যাটের ফুল ফর্ম কি। অলরেডি আগের ক্লাসগুলো আমরা ডিসকাশন করেছিলাম। দিস ইজ এ পার্টিকুলার অর্গানাইজেশন অ্যান্ড আর্ম হুইচ ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং ফর দ্য প্রোটেকশন অফ দ্য পিস ইন দ্য কান্ট্রি অ্যান্ড অলসো টু কার্ব দ্য টেররিস্ট অ্যাক্টিভিটি, যার হেডকোয়ার্টার কিন্তু তাসখান্ত উজবেকিস্তানে আছে। এছাড়া আমরা যদি দেখি এটা কি ধরনের অর্গানাইজেশন, এটা মিউচুয়াল সিকিউরিটি প্রোভাইড করে, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন প্রোভাইড করে অ্যামং দ্য মেম্বার কান্ট্রিজ। এছাড়া আমরা যদি দেখি 2001-এ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনকে সাংহাই 5 থেকে অফিসিয়ালি এসসিও হিসাবে তৈরি করা হয়। তোমাদের আজকের কোয়েশ্চেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যারা মেম্বার কান্ট্রি, পার্মানেন্ট মেম্বার কান্ট্রি, তাদের নাম 1 by 1 মেনশন করা। ওকে, মুভিং টু দ্য নেক্সট পোর্শন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের রিগার্ডিং আমাদের ইন্ডিয়াতে পিআইবিতে যে ইম্পর্টেন্ট আপডেটস এসছে সেটা একবার আমরা জাস্ট দেখে নেব। দিস ইজ দ্য ওয়ান লাইনার ফরম্যাট। চিংদাও সিটি চায়নাতে এটা হোস্ট হয়েছে এসসিও ডিফেন্স মিনিস্টার মিটিং, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনাথ সিং কিন্তু পার্টিসিপেট করেছে, এবং চায়না, রাশিয়া এদের সাথে কিন্তু কাউন্টার পার্ট হিসেবে বাইল্যাটারাল টক করেছে। বাট ওয়ান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ক্যান বি আস্কড ইন দ্য ওয়ান লাইনার ফরম্যাট, দ্যাট ইজ দ্য theme of the Shanghai Cooperation Organization, that is upholding the Shanghai spirit, SCO on the move, very important for the SCO 2025 theme. চায়না কিন্তু চেয়ার করেছে, এবং 2023 এর যে সামিট সেটা কিন্তু ইন্ডিয়াতে হোস্ট হয়েছিল। দেয়ার ইজ অলসো দ্য মেনশন রিগার্ডিং দ্য সাংহাই অর্গানাইজেশন
এর যে মেন মোটিভ, দ্যাট ইজ দ্য প্রমোশন অফ মাল্টিল্যাটারালিজম, পলিটিক্যাল সিকিউরিটি, economic and people to people interaction in the region. Already it is discussed that 2001 এ SCO কে তৈরি করা হয় এবং 2017 এ ইন্ডিয়া কিন্তু এর ফুল টাইম মেম্বার হয়। এরপর আমরা চলে যাব 2023 সাল। 2023 সালে লাস্ট কান্ট্রি কে অ্যাড হয়? বেলারুস। নেক্সট, দিস ইজ অল রিগার্ডিং দ্য SCO সামিট। নাও নেক্সট আমরা যদি ফ্রন্ট পেজ অফ দ্য নিউজ পেপার যদি তোমরা ওপেন করো, দেন উই হ্যাভ দ্য আর্টিকেল দ্যাট ইজ অ্যাক্সিওম 4 মিশন সাকসেসফুলি ডক করেছে শুক্লা সহ আনাদার 3 অ্যাস্ট্রোনটসকে ইন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তারা সাকসেসফুলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছে এবং দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট ইজ কভার্ড ইন দ্য হিন্দু নিউজ পেপার, যে শুভ্রাংশু শুক্লা কিন্তু এই নিয়ে ইন্ডিয়ার যে অ্যাস্ট্রোনট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেলেন, তিনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড 634th অ্যাস্ট্রোনট যিনি কিন্তু স্পেসে রিচ করলেন। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেখানে পার্টিকুলারলি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সকে ডিসকাস করা হয়। তাহলে 634 ইন্ডিয়ার রেসপেক্টে সেকেন্ড আফটার রাকেশ শর্মা। এই ফ্যাকচুয়াল ইভেন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। কালকের দিনে দাঁড়িয়ে আমরা পুরো এন্টায়ার অ্যাক্সিওম 4 মিশন, ইন্টারন্যাশনাল স্পেস অর্গানাইজেশন, রাকেশ শর্মার যে বায়োগ্রাফি বা ডিটেলস, তিনি কিন্তু লখনৌ ইউপির ছেলে, এইগুলো কিন্তু কোয়েশ্চেনে দিতে পারে যে রাকেশ শুভ্রাংশু শুক্লা কিন্তু লখনৌ থেকে বিলং করেন। কোয়েশ্চেন দিতে পারে যে শুভ্রাংশু শুক্লা ইজ ভেরি মাচ ইন নিউজ, কোথা থেকে তিনি কিন্তু কোন ইন্ডিয়ান স্টেটের সাথে তিনি অ্যাসোসিয়েটেড, দিয়ে 4টে অপশান দিতে পারে। ইউপি উইল বি দ্য অ্যান্সার। ওকে, চলে আসছি আমরা পরের নিউজে। পরের নিউজ হচ্ছে আমরা যদি দেখি, দিস ইজ পাবলিশড ইন দ্য এডিটোরিয়াল পোর্শন। ওকে, এডিটোরিয়াল পোর্শনে দেওয়া আছে ভ্যাকসিনেটিং ইন্ডিয়া অন জিরো ডোজ চিলড্রেন, দ্য প্রিভিলেন্স অফ জিরো ডোজ চিলড্রেন রিমেন্স হাই অ্যামং দ্য পুর। প্রথমত, হোয়াট ইজ দ্য জিরো ডোজ চিলড্রেন? জিরো ডোজ চিলড্রেন কাকে বলা হয়? দিস ইজ মেনশন অলসো ইন দ্য এডিটোরিয়াল। প্রথমত বলা হয়েছে ভ্যাকসিন কেন দেওয়া হয়? ভ্যাকসিন অ্যাজ অ্যান প্রিভেন্টিভ মেজার দেওয়া হয়। আমরা যদি দেখি যে কোনো একটা পার্টিকুলার ডিজিজ হওয়ার পর যদি তাকে প্রিভেন্ট করার জন্য আমরা ওষুধ খাই, সেটাকে বলা হয় কিউরেটিভ ট্রিটমেন্ট। বাট সেই রোগটা যেন আমাদের শরীরে নাই হয়, তার জন্য যদি আমরা প্রিকশনারি মেজারমেন্ট নিই, দ্যাট ইজ দ্য প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, অ্যান্ড ভ্যাকসিনেশন ইজ ওয়ান সাচ প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। আমাদের কান্ট্রিতে পার্টিকুলারলি বেশ কিছু রোগের এগেনস্টে কিন্তু ইমিউনাইজেশন ক্যাম্পেন করানো হয়। বাট জিরো ডোজ চিলড্রেন কাকে বলা হয়? জিরো ডোজ চিলড্রেন তাদেরই বলা হয় যারা ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ এবং ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস ডিপিটি ভ্যাকসিন এর ফার্স্ট ডোজ পর্যন্ত নেয়নি, অর্থাৎ জন্মের পর যে বেসিক ইমিউনাইজেশনও দরকার হয়, সেই ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনও তারা মিস করেছে ফর ভেরিয়াস রিজন। দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি হোম টু ওয়ান অফ দ্য লার্জেস্ট নাম্বার অফ জিরো ডোজ চিলড্রেন। আমাদের ইন্ডিয়াতে সেভারাল ইমিউনাইজেশন প্রোগ্রাম চলে, আমরা সেগুলো দেখবো। আমাদের পোলিও ভ্যাকসিনেশন চলে। অ্যাপার্ট ফ্রম দিস ডিফারেন্ট ইন্টিগ্রেটেড হেলথ ইনফ্রাস্ট্রাকচার রান করানো হয়, যাতে কিন্তু ইমিউনাইজেশন প্রোগ্রামকে ইউনিভার্সালাইজ করা যায়। ডেসপাইট অল সাচ এফর্ট, আমাদের কান্ট্রিতে দেখা গেছে যে জিরো ডোজ ভ্যাকসিন চিলড্রেনদের সংখ্যা ভীষণভাবে বেড়ে গেছে। আমরা যদি গ্লোবাল লেভেলে দেখি, 75% অফ দ্য গ্লোবাল যদি আমরা ফিগার দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখবো মেনলি এই যে ইনইকুইটি ভ্যাকসিনেশনে, সেটা কিন্তু দু ধরনের কান্ট্রিতে আমরা দেখতে পাই গ্লোবালি। মেনলি যে সমস্ত জায়গায় কনফ্লিক্ট অ্যাফেক্টেড এরিয়া, ফর এক্সাম্পল আমরা যদি দেখি আফ্রিকান কন্টিনেন্ট, ওয়েস্ট এশিয়ার বিভিন্ন এরিয়া, সিরিয়া, জর্ডান বা লেবানন, এই ধরনের জায়গায় যদি দেখি, সেখানে অবভিয়াসলি ভ্যাকসিনেশন দেওয়া প্রবলেম। বা আমরা যদি দেখি লিমিটেড রিসোর্স কান্ট্রি, যেখানে ইকোনমিক কন্ডিশন ইজ নট সো গুড, ফর এক্সাম্পল ডিফারেন্ট কান্ট্রিজ ইন দ্য আফ্রিকান কন্টিনেন্ট, তারা কিন্তু ভ্যাকসিনেশন ড্রাইভে অনেক পিছিয়ে থাকে। বাট ইন্ডিয়া কিন্তু কোনোভাবেই এই ধরনের কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়ে না। ইন্ডিয়াতে না কোনো ওয়ার কনফ্লিক্টেড এরিয়া আছে বা সেটার জন্য ইন্ডিয়াতে কোনো লিমিটেড রিসোর্স আছে টু প্রোভাইড দিস কাইন্ড অফ ভ্যাকসিনেশন। ডেসপাইট অল সাচ ঘটনা, আমরা যদি দেখি প্রায় 1.44 মিলিয়ন যদি আমরা পপুলেশন দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া কিন্তু ল্যান্ডসেটের একটা রিপোর্ট বলছে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার অফ জিরো ডোজ চিলড্রেন আছে। দিস ইজ এ প্রবলেমেটিক সিনারিও অ্যান্ড হুইচ ইজ ডিসকাসড ইন দ্য এডিটোরিয়াল পোর্শন। নাও on the line of this editorial, we need to analyze the immunization in India program. 1985 এ
ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে ইমিউনাইজেশন ক্যাম্পেইন ইউনিভার্সাল করার যে অপারেশন শুরু হয় দ্যাট ইজ নেমড অ্যাজ ইউআইপি প্রোগ্রাম, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। মিশন ইন্দ্রধনুষ 2014 সালে লঞ্চ করা হয় অ্যাজ এ স্পেশাল ড্রাইভ টু ভ্যাকসিনেট অল আনভ্যাকসিনেটেড অ্যান্ড পার্শিয়ালি ভ্যাকসিনেটেড চিলড্রেন অ্যান্ড অলসো প্রেগনেন্ট উইমেন under the UIP. So UIP coverage বাড়ানোর জন্য এলো মিশন ইন্দ্রধনুষ। This is the official logo of the mission ইন্দ্রধনুষ that says that get your child fully immunized, be wise. Okay, এরপর মিশন ইন্দ্রধনুষের বিভিন্ন ভার্সন বেরোয় সিন্স দ্য ইয়ার অফ 2014 এবং কারেন্টলি 2023-এ মিশন ইন্দ্রধনুষের রিভ্যাম্পড ইন্টেন্সিফাইড ভার্সন বেরোয় 5.0, যেটা টার্গেট করে কি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন লঞ্চ করা হবে ফর দ্য চিলড্রেন আপ টু 5 ইয়ার্স অফ এজ অ্যান্ড প্রেগনেন্ট উইমেন যারা কিন্তু লেফট আউট হয়ে যায়। 2023 সালটা কখন দেখো, জাস্ট পোস্ট কোভিড পিরিয়ড। কোভিড টাইমে অনেক জায়গায় দেখা গেছে হেলথ ইনফ্রাস্ট্রাকচার কোল্যাপস করে গেছে, প্রপারলি ভ্যাকসিন দেওয়া যায়নি, ইমিউনাইজেশন করা যায়নি। তাই 5 বছরের বাচ্চারা যারা ভ্যাকসিন পায়নি বা যে সমস্ত প্রেগনেন্ট উইমেনরা ভ্যাকসিন থেকে লেফট আউট হয়ে গেছে তাদেরকে কিন্তু ভ্যাকসিন পৌঁছে দেওয়ার যে মিশন সেটা 2023-তে মিশন ইন্দ্রধনুষ রিভ্যাম্পড ইন্টেন্সিফাইড 5.0 ভার্সন হিসাবে লঞ্চ হয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট আর দ্য মেন ডিজিজ দ্যাট আর কভার্ড আন্ডার দ্য ইমিউনাইজেশন প্রোগ্রাম ইন ইন্ডিয়া। কারেন্টলি 12টা ডিজিজকে কভার করা হয়। প্রথমত ডিপথেরিয়া, হুপিং কাফ, টিটেনাস, পোলিও, টিবি বা টিউবারকুলোসিস, মিজলস, হেপাটাইটিস বি, পার্টোসিস, মেনিনজাইটিস, নিউমোনিয়া, জাপানিজ এনসেফ্যালাইটিস অ্যান্ড মিজলস রুবেলা বা এমআর ভ্যাকসিন। তোমরা যারা পার্টিকুলারলি কিছুদিন আগে যারা ICDS এক্সামিনেশন দিয়েছিলে বা যারা অঙ্গনওয়াড়ির কোনো এক্সামিনেশন দাও বা দে আর অ্যাসোসিয়েটেড উইথ দিস ফিল্ড, দে নো দ্যাট এই যে 12টা ডিজিজ এটাকে কিন্তু বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার, আশা ওয়ার্কার, হেলথ ওয়ার্কার্সদের মাধ্যমে একদম গ্রাসরুট লেভেল অফ ডেমোক্রেসিতে প্রোভাইড করা হয়, সো দ্যাট একদম পুয়ারেস্ট অফ দ্য পুয়ার পিপলরাও কিন্তু এই ভ্যাকসিনেশনের প্রোটেকশন পায় এবং ইন্ডিয়াকে কিন্তু এই রোগগুলো থেকে আমরা যেন একটা প্রোটেকশন তৈরি করতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য নিউজ, যেটা কিন্তু এডিটোরিয়াল পেজে আজকে পাবলিশ হয়েছিল। নেক্সট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট নিউজ আমরা এই ধরনেরই একটা সিমিলার নোটে দেখতে পাই, দ্যাট ইজ দ্য বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া। তোমরা কি জানো কোনো শিশু জন্মের পর 21 দিনের মাথায় তার বার্থ রেজিস্ট্রেশন করতে হয়, বা কোনো মানুষের মৃত্যুর পর তার ডেথ সার্টিফিকেট ইস্যু করানো এবং ডেথ রেজিস্ট্রেশন করানো ইজ ভেরি ম্যান্ডেটরি। এই জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া প্রত্যেকটা স্টেটকে বলেছে কি ইস্যু করতে হবে বার্থ সার্টিফিকেট বিফোর দ্য ডিসচার্জ অফ দ্য বেবি। অনেক জায়গায় দেখা যায় আমাদের কান্ট্রিতে শিশু জন্ম কিন্তু হসপিটালে হয় না, হসপিটালাইজড ডেলিভারি হয় না, প্লাস সেই জায়গায় দেখা যায় যে অনেক সময় এমন হসপিটাল আছে প্রপার বার্থ সার্টিফিকেট ইস্যু না করেই সেই জায়গা থেকে মা এবং তার সন্তানকে ছেড়ে দেওয়া হয়। দ্যাট ইজ দ্য ইস্যু, যেখানে কিন্তু প্রপার গভর্নমেন্টের কাছে কোনো ডেটাবেস পৌঁছায় না যে রিগার্ডিং দ্য টোটাল নাম্বার অফ দ্য পপুলেশন, রিগার্ডিং দ্য নিউ বর্ন বেবিস এবং তাদের ডিটেল সম্বন্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে দেয়ার ইজ এ পার্টিকুলার হায়ারার্কিক্যাল সেট আপ। সেই জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ইজ দ্য নোডাল অথরিটি টু অ্যাকচুয়ালি ম্যানেজ অল সাচ কাইন্ড অফ অ্যাফেয়ার্স। নাও আমাদের কান্ট্রিতে বার্থ এবং ডেথকে রেজিস্ট্রেশন করানোর জন্য কি অ্যাক্ট আছে, দ্য অ্যাক্ট নেমড অ্যাজ রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969, যেটা ম্যান্ডেটরি করে বার্থ এবং ডেথকে রেজিস্টার্ড করতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যাক্টের নামটা তোমরা মনে রাখবে। এবং এটা কিন্তু আমাদের যদি দেখি কনস্টিটিউশন ওয়াইজ দেখি, দেয়ার ইজ ওয়ান লিস্ট দ্যাট ইজ স্টেট লিস্ট, দেয়ার ইজ ওয়ান লিস্ট দ্যাট ইজ দ্য ইউনিয়ন লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। আচ্ছা, এই যে রেজিস্ট্রেশন অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ দ্যাট ইজ অ্যাকচুয়ালি লাইং ইন দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য কনস্টিটিউশন। তোমাদের কাছে কোয়েশ্চেন, এই যে ডিভিশন অ্যান্ড দ্য সেপারেশন অফ পাওয়ার, এটা শিডিউল কোন শিডিউল অফ দ্য কনস্টিটিউশনে মেনশন আছে? ওকে, আর তোমরা বলবে এটা কোন আর্টিকেলে মেনশন আছে, অর্থাৎ স্টেট লিস্টে কটা আইটেম, ইউনিয়ন লিস্টে কটা আইটেম, কনকারেন্ট লিস্টে কটা আইটেম, এটা কোন শিডিউলে মেনশন আছে, কোন আর্টিকেলে মেনশন আছে? দিস ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য ডে। নাও এই জায়গায় দাঁড়িয়ে এই পুরো বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশনের দায়িত্ব স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়ছে। স্টেট বিভিন্ন লেভেল থেকে, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই ডেটা কালেক্ট করে এবং সেই ডেটাকে ইউনিফাইড ডাটা বেস হিসাবে কিন্তু প্রোভাইড করে সেন্ট্রাল গভর্নমেন্টকে। ওকে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের নোডাল অথরিটি RGI অফিস, রেজিস্ট্রেশন জেনারেল অফ ইন্ডিয়া অফিসে এই পুরো ডেটাবেসকে কনসলিডেটেড করা হয়। স্টেট গভর্নমেন্ট হ্যাভ সেট আপ ফেসিলিটিস ফর রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ এবং সেই রেকর্ডকে কিন্তু রাখা হয়। নেক্সট, এই পুরো প্রসেসটা একটা হায়ারার্কি হিসাবে মেনটেন হয় এবং RGI কিন্তু এই অ্যাক্টের আন্ডারে প্রত্যেকটা স্টেটে
অ্যাপয়েন্টেড হয় এবং সেই লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টেও কোঅর্ডিনেশন এবং ইউনিফিকেশন অফ দ্য ডেটার জন্য RGI অফিস কাম করে। নেক্সট আমরা যদি দেখি রেজিস্ট্রেশন জেনারেল অফ ইন্ডিয়া, পার্টিকুলারলি এটা 1949 এস্টাবলিশ করা হয় আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং এর মেন responsibility is collection and management of the vital population statistics. Ministry of Home Affairs এর আন্ডারে এটা কাজ করে। নট অনলি ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন ফিল্ড অফ কি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ, বাট ইট ইজ অলসো কন্ডাক্টেড দ্য সেন্সাস অফ ইন্ডিয়া, এছাড়া প্রোভাইড করে ডেটা ফর ডেমোগ্রাফি এবং লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া যদি করতে হয়, কান্ট্রির ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটিকে প্রোফাইল করতে হয়, ম্যাপ করতে হয়, দ্যাট ইজ দ্য ডিউটি অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। নাও ইট অলসো ওভারসিজ দ্য সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ফর বার্থ অ্যান্ড ডেথ। সো দিস ইজ দ্য কি ফাংশনস দ্যাট আর পারফর্মিং বাই দ্য Registration General of India Office. So this is all related with the news article. Moving to the next article, that is the Russia assures India of timely delivery of S-400 air defense system. দুটো S-400 এখনো ইন্ডিয়া কিন্তু পাবে ফ্রম দ্য সাইড অফ দ্য রাশিয়া, যেটার মধ্যে বলা হচ্ছে একটা আসবে 2026-এ এবং আরেকটা লাস্ট S-400 যেটা আসবে ইন্ডিয়া প্রকিওর করছে ফ্রম রাশিয়া, দ্যাট উইল বি ডেলিভার্ড বাই দ্য এন্ড অফ 2027। এই তথ্য কোথা থেকে এসছে? অন দ্য সাইডলাইন অফ দ্য এসিও সামিট, যেটা চায়নাতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার কাউন্টার পার্ট ডিফেন্স মিনিস্টার, তার সাথে আমাদের কান্ট্রির ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের মিটিং হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই তথ্য সামনে আসে। বাট নাও we need to understand all the details about the S-400 missile system, S-400 surface to air missile system. Particularly এটা রাশিয়া থেকে ম্যানুফ্যাকচার্ড হয় এবং ইন্ডিয়া ইজ প্রকিউরিং দিস কাইন্ড অফ মিসাইল ফ্রম রাশিয়া। এটা এরিয়াল টার্গেট করে এবং একদম সারফেস থেকে এয়ারে এই টার্গেট হয়। পার্টিকুলারলি যদি ফরেন যে অ্যাটাক হয় ইন দ্য ফর্ম অফ এয়ারক্রাফট, ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইলস, সেই জায়গায় দাঁড়িয়ে S-400 ক্যান পারফর্ম ট্রিমেন্ডাসলি। নাও S-400 এর যদি আমরা রেঞ্জ দেখি, দ্যাট ইজ অ্যারাউন্ড 400 কিলোমিটার এবং সেটা অ্যাট অ্যান অল্টিটিউড 30 কিলোমিটার পর্যন্ত কিন্তু ফায়ার করতে পারে এবং 36 টার্গেটকে সাইমালটেনিয়াসলি শাটডাউন করতে পারে এবং 4 ডিফারেন্ট টাইপ অফ মিসাইল এখানে ইউজ হতে পারে। দিস ইজ দ্য অল দ্য ডিটেলস যেখানে আমরা দেখবো। ইট ইজ কনসিস্ট অফ মোবাইল কমান্ড পোস্ট, লঞ্চার, ফায়ার কন্ট্রোল র্যাডার এবং এই পুরো সিস্টেমটা ইজ ভেরি ভেরি আপগ্রেডেড ভার্সন অ্যাজ কম্পেয়ার টু দ্য US ডেভেলপ থার মিসাইল সিস্টেম। থার ইজ এ পার্টিকুলার মিসাইল সিস্টেম যেটা কিন্তু ইউএসরা মনে করে দিস ইজ ওয়ান অফ দ্য হেভিয়েস্ট অ্যান্ড দ্য স্ট্রংগেস্ট উইপন, যেটা কিন্তু তাদের কাছে আছে। এবং থার্ডের যদি আমরা ফুল ফর্ম দেখি, দ্যাট ইজ দ্য টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম। মনে করা হয় এই যে S-400 surface to air missile, this is much more ahead of this US developed third system, and that is why India has decided to purchase S-400 rather than purchasing third. Okay, আমরা যদি জাস্ট ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে 400 কিলোমিটার রেঞ্জ, যেটা ম্যাক্সিমাম রেঞ্জ S-400 কভার করে, সেটা যদি দেখি সেটা কিন্তু প্রায় ইরান, ইরাক, সিরিয়া পর্যন্ত চলে যেতে পারে। আমরা যদি দেখি এটা অ্যাট এ টাইম 40 কিলোমিটার স্পিডে 30 কিলোমিটার অল্টিটিউড পর্যন্ত এটা কিন্তু অ্যাটাক করতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে লো ফ্লাইং প্লেন এবং মিসাইলকে কিন্তু এটা ডিস্ট্রয় করে দিতে পারে। তার মানে S-400 যদি আমাদের থাকে, প্রায় 400 কিলোমিটার দূর পর্যন্ত এই মিসাইল কিন্তু টার্গেটেড কিলিং করতে পারে, টার্গেটেড এরিয়াল অ্যাটাক করতে পারে এবং ডিস্ট্রয়েড করতে পারে ফরেন অ্যাটাককে। Now there is a particular project Kusha. Kusha is actually a project led by DRDO. DRDO means Defense Research and Development Organization. It is an ambitious defense initiative by India, যেটা কিন্তু ইন্ডিয়ার রেসপেক্ট indigenously 2028-29 এ লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে লঞ্চ করতে চলেছে আন্ডার দ্য প্রজেক্ট পুশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে DRDO is working on this direction. Next, there is a news regarding the Jal Jeevan Mission. ডিফারেন্ট অফিসিয়াল যদি আমরা ডেটা দেখি, মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স এর যদি আমরা ডেটা দেখি, সেইখানে দাঁড়িয়ে তারা একটা প্রেস কনফারেন্সে একটা স্টেটমেন্ট দিয়েছে। কি স্টেটমেন্ট? সেই জায়গায় দাঁড়িয়ে দেয়ার আর স্টিল ইন আওয়ার কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জল জীবন মিশনকে টাইমলি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। অ্যাডিশনাল ডিম্যান্ড অ্যান্ড দ্য রিয়েলাইজেশন দ্যাট দ্য গ্রাউন্ড ওয়াটার সোর্সেস অ্যালোন উড বি ইনসাফিসিয়েন্ট টু প্রোভাইড দ্য পোর্টেবল পাইপ ওয়াটার। অ্যাকচুয়ালি জল জীবন মিশনের আন্ডারে হার ঘর জল এই স্লোগান দেওয়া হয় এবং প্রত্যেকটা ঘরে আমাদের
পাইপড ওয়াটার সাপ্লাই করার কথা বলা হয়, কিন্তু যে পরিমাণ ডিমান্ড লাগবে টু ফুলফিল দিস এম সেটার রেসপেক্টে আমাদের পর্যাপ্ত গ্রাউন্ড ওয়াটার রিসোর্সই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে জল জীবন মিশন ইজ অ্যাকচুয়ালি ফেসিং কন্টিনিউয়াস ডিলে ফ্রম দ্য সাইড অফ দ্য ইমপ্লিমেন্টেশন। সেই জায়গায় দাঁড়িয়ে 2019 এই প্রজেক্টকে লঞ্চ করা হয় বাই দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, অ্যান্ড হি অ্যানাউন্স দ্যাট all rural household will be getting the piped water connection by the end of 2024, but now we are in the 2025 and still there are lot of area in the country that is actually specially not having any kind of piped water connection. Okay, শুধুমাত্র 16% had the pipe water connection, যেটা only serves to 3.2 crore households. Now moving to the next portion, that is the জল জীবন মিশনের ইন ডিটেলস। 2019 এটা লঞ্চ করা হয়। 55 লিটার ওয়াটার পার পারসন পার ডে এটাকে কিন্তু সাপ্লাই করা হয় টু এভরি রুরাল হাউসহোল্ড, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে মিশন কিন্তু লুক আফটার করে একটা জন আন্দোলন যাতে তৈরি হয়, ওয়াটার স্কারসিটি থেকে আমরা এভরি ওয়ানকে রিলিভ করতে পারি, দ্যাট ইজ দ্য প্রায়োরিটি। নাও ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ জল শক্তি। এই জল জীবন মিশনে শুধুমাত্র পাইপড ওয়াটার দেয়াই একটা সোল অবজেক্টিভ না, রাদার ইট ফোকাসেস অন এ হলিস্টিক আইডিওলজি অফ দ্য কনজারভেশন অফ দ্য ওয়াটার। ফর এক্সাম্পল, ড্রিঙ্কিং ওয়াটার সোর্সকে উগমেন্ট করা। ফর এক্সাম্পল, যে জায়গাগুলো থেকে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায়, গ্রাউন্ড ওয়াটার হতে পারে, কোনো পন্ড হতে পারে, সেই জায়গাগুলোকে রিজুভিনেট করা, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা, গ্রে ওয়াটার ট্রিটমেন্ট করা। হোয়াট ইজ গ্রে ওয়াটার? আমাদের যে হাউস হোল্ডে আমরা যে ধরো ফর এক্সাম্পল তুমি ধরো সানের সময় কাপড় ওয়াশ করছো, ক্লথ বা গার্মেন্ট ওয়াশ করছো, সেই জলটাই জাস্ট কি করো, ফেলে দাও। বা তোমরা ধরো বাসন রেগুলার যে ধরো খাওয়া দাওয়ার যে বাসন, সেটা কি হয়, সেই যে ওয়াটারটা দিস ইজ ওয়েস্টেড। এই যে ওয়াটার ডোমেস্টিক পারপাসে যে ওয়াটার, সেই যে ইউজ যে ওয়াটারটা ওয়েস্ট হয়ে যায়, সেই ওয়াটারটাকে আমরা কিন্তু বলি গ্রে ওয়াটার। দেয়ার ইজ এ প্রোগ্রাম দ্যাট এই গ্রে ওয়াটারকে যদি আমরা কালেক্ট করি, ট্রিটমেন্ট করি এবং সেটাকে রিইউজ করি ফর ডেফিনিট পারপাস, দ্যাট ক্যান বি এ ইউজ সেভিয়ার টু দ্য ওয়াটার। এবং ওয়াটার কনজারভেশনের জন্য গ্রে ওয়াটার ট্রিটমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল। সেই জায়গায় দাঁড়িয়ে যে মিশন কিন্তু অলসো কভার্স, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে মিশন কিন্তু কভার করে গ্রে ওয়াটার ম্যানেজমেন্টকে। নাও যদি মেন ফিচার্স দেখি, আমরা দেখলাম গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা, ম্যানেজমেন্ট অফ দ্য হাউস হোল্ড ওয়েস্ট ওয়াটার যেটা রিইউজ করা যেতে পারে, বা সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টার গভর্নমেন্টাল কোলাবোরেশন কিন্তু ক্রুশিয়াল আন্ডার দ্য যে মিশন, যাতে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বেনিফিটকে পৌঁছে দিতে পারি। দ্য মিশন ইজ বেসড অন এ কমিউনিটি অ্যাপ্রোচ টু ওয়াটার, ইনক্লুডস এক্সটেন্সিভ ইনফরমেশন, এডুকেশন, communication as a key component of the mission. So with this, I have discussed all the details you need to remember regarding the Jal Jeevan Mission. Moving to the next portion, very important article published in the Hindu newspaper, that is the ongoing relationship between the India and the Bangladesh. এখানে দাঁড়িয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে কি কমেন্ট করা হয়েছে, যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সামনে বলা হয়েছে যে ইন্ডিয়া ইজ রেডি টু হ্যাভ হোল্ড এ স্পেশাল মিটিং উইথ দ্য বাংলাদেশি কাউন্টার পার্ট, যদি বাংলাদেশ কিন্তু এটা চায়। সো আমরা জানবো যে বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নেইবার ফর দ্য কান্ট্রি অফ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের ডিফারেন্ট আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল রিলেশন আছে। ফর এক্সাম্পল, আমরা যদি কিছু পজিটিভ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স দেখে নিই, দ্যাট ইজ দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। ইন্ডিয়া ডিফেন্স কোঅপারেশন করে বাংলাদেশের সাথে ইন দ্য ফর্ম অফ এক্সারসাইজ সম্প্রীতি, আর্মি এক্সারসাইজ হয়। এছাড়া নেভি যদি দেখি, নেভি কোলাবোরেশন হয়, দেন উই হ্যাভ এক্সারসাইজ বঙ্গোসাগর। এইভাবে কোঅর্ডিনেটেড প্যাট্রোল হয়, এবং সেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ডিফেন্স কোঅপারেশনকে ইনক্রিজ করা হয়। আমরা যদি ইকোনমিক বা কমার্শিয়াল অ্যাসপেক্ট দেখি, তাহলে আমরা দেখব ইন্ডিয়ার লার্জেস্ট ট্রেডিং পার্টনার হচ্ছে বাংলাদেশ। যদি আমরা সাউথ এশিয়ার ফিগার দেখি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 টোটাল বাইল্যাটারাল যদি ট্রেড দেখি, সেটা কিন্তু প্রায় 12.9 বিলিয়ন ইউএসডিতে এই ফিগারটা দাঁড়ায়, এবং ইন্ডিয়া কিন্তু হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার রেসপেক্ট টু দ্য বাংলাদেশ। নাও আমরা যদি দেখি কিছু কি ক্রস বর্ডার প্রজেক্ট আছে ইন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ইন অর্ডার টু স্ট্রেংথেন দ্য কানেক্টিভিটি অ্যান্ড কোঅপারেশন। হোয়াট আর দোজ প্রজেক্ট? সেটা হচ্ছে দেখো, খুলনা মঙ্গলা পোর্ট রেল লাইন, মৈত্রী সেতু, ভেরি ইম্পর্টেন্ট নেম, এবং আখুরা আগরতলা রেল লিঙ্ক প্রজেক্ট। এটা আগরতলা কোথায়? এটা ত্রিপুরাকে কানেক্ট করে বাংলাদেশের সাথে, এবং সেই জায়গায় একটা রেল লিঙ্ক প্রজেক্টের
কাজ চলছে। এছাড়া মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা কিন্তু বাংলাদেশের দ্বারা ডেভেলপ করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ কনসিডার্ড অ্যাজ বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। এটা একটা জয়েন্ট ভেঞ্চার যেটা আমাদের এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে ইন কোলাবোরেশন উইথ দ্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের এখানে তৈরি করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ এবং ইন্ডিয়া জয়েন্টলি কোলাবোরেট করে ইন রিজিওনাল ফোরামস লাইক সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, বিমস্টেক, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IOR এরও মেম্বার হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ বোথ। তাই ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ফ্রেন্ডলি রিলেশন থাকা খুব ইম্পর্টেন্ট টু স্ট্রেনথেন দ্য ইকোনমিক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্র্যাটেজিক টাই। Moving to the next portion, that is আমরা দেখব, but there are certain challenges that are growing in the recent years, যেটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের রিলেশনকে somehow deteriorate করছে। সেই রিলেশনগুলো কি? প্রথমত দ্য গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ দ্য চায়না ইন দোজ এরিয়া। সেই জায়গায় যদি আমরা দাঁড়াই এবং দেখি যে চায়নার লোকেশন কোথায়, চায়না, দিস ইজ দ্য চায়না, এবং চায়নার উপরে আছে রাশিয়া। রাশিয়া ইজ ভেরি প্রো টু ইন্ডিয়ান ডেভেলপমেন্ট, ওয়াইল চায়না ইজ অ্যাকচুয়ালি এমিং টু সারাউন্ড ইন্ডিয়া ইন অল দ্য এরিয়াস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চায়না কিন্তু কারেন্টলি বাংলাদেশের ওপর হিউজ ইনভেস্টমেন্ট করছে এবং রাশিয়া চায় তার একটা স্পেশাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চায়না বিভিন্ন কান্ট্রিতে হিউজ ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট করে এবং সেই কান্ট্রি যখন চায়নার থেকে হিউজ অ্যামাউন্টে লোন নেয়, আফটার সাম টাইম যখন ওই টাকা চায়নাকে লোন চোকাতে না পারে তখন কি করে, সেই চায়না কিন্তু ঋণের দায়ে সেই কান্ট্রিকে নিজের আন্ডারে করে নেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অলমোস্ট চায়নার ইনফ্রাস্ট্রাকচার হয়ে যায়। দিস ইজ দ্য মেন প্রজেক্ট অফ দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। সেই রকমই চায়নার যে যদি আমরা অ্যাগ্রেসিভ পলিসি দেখি, চায়নার অ্যাগ্রেসিভ পলিসি থেকে কিন্তু বাংলাদেশও কিন্তু বেরিয়ে আসতে পারেনি। এই যে চাইনিজ যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ওপর কি ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট করে চলেছে ইন দ্য ফর্ম অফ পোর্ট, রোড, এনার্জি, টেলিকম সেক্টর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চাইনিজ ইনফ্লুয়েন্স যত বাংলাদেশে বাড়বে, ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের রিলেশন তত খারাপ হবে। অ্যানাদার ইম্পর্টেন্ট ক্রাইসিস দ্যাট ইজ দ্য তিস্তা রিভার ক্রাইসিস, এবং তিস্তা রিভারের যে ওয়াটার শেয়ারিং নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া, পার্টিকুলারলি ইন্ডিয়া যদি আমরা স্টেট হিসেবে দেখি, ওয়েস্ট বেঙ্গলের সাথে কিন্তু বাংলাদেশের একটা টাসেল আছে। বাংলাদেশের রেসপেক্টে তাদের ডিম্যান্ড হচ্ছে তিস্তার জল আরও বেশি করে বাংলাদেশে দেয়া, যাতে কিন্তু বাংলাদেশের চাষবাস ভালো হয়। কিন্তু ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলের ডিম্যান্ড যে তিস্তার যদি আমরা জল বাংলাদেশকে প্রচুর পরিমাণে ছেড়ে দিই, তাহলে তিস্তার যে আপার ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিকিম ছাড়া ওয়েস্ট বেঙ্গলের যে নর্থ বেঙ্গল, পার্টিকুলারলি দার্জিলিং, জলপাইগুড়ি এরিয়াগুলো, সেখানে কিন্তু ওয়াটার স্কারসিটি হবে অ্যান্ড দ্যাট উইল হ্যাভিং এ নেগেটিভ ইম্প্যাক্ট ফর দ্য এগ্রিকালচারাল প্র্যাকটিসার্স ইন দোজ এরিয়া। দ্যাট ইজ দ্য গ্রোয়িং পয়েন্ট অফ টেনশন। এছাড়া আমাদের বাংলাদেশের সাথে আরও একটা প্রবলেম হচ্ছে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের সাথে আমাদের রিলেশনকে কমপ্লিকেটেড করেছে, নট অনলি উইথ ইন্ডিয়া বাট পার্টিকুলারলি যে ইলিগাল মাইগ্রেশনগুলো বাংলাদেশ থেকে হয় এবং তারা যারা নর্থ ইস্টার্ন স্টেটে থাকে, স্পেশালি আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, এই জায়গাগুলোয় বাংলাদেশের যে হিউজ রিফিউজি ইনফিল্ট্রেশন হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কজিং দ্য সোশিও ইকোনমিক প্রবলেম, পলিটিক্যাল টেনশন এবং বিভিন্ন ট্রাইবাল ইস্যু কিন্তু আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে লেগে থাকে। নাও পারসিস্টেন্ট ইস্যু অফ ক্রস বর্ডার টেররিজম, ইনসার্জেন্সি প্রবলেম, ট্রাফিকিং প্রবলেম, দিস আর দ্য কমন প্রবলেম, যেখানে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা রিলেশনশিপ সামহাউ ডিটোরিয়েট হয়েছে ওভার দ্য পাস্ট ইয়ার। নাও আমরা যখন তিস্তা নদী নিয়ে কথা বললাম, লেটস সি অ্যাবাউট সাম অফ দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অফ দ্য UPSC এক্সামিনেশন। সিভিল সার্ভিসের বাইরেও আমরা যদি WBCS এর এক্সামিনেশনেরও পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখি, দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স আস্কড ইন দ্য প্রিভিয়াস ইয়ার উইথ রেসপেক্ট টু দ্য তিস্তা রিভার। তিস্তা রিভার কোথা থেকে তৈরি হয়? তিস্তা রিভার হচ্ছে সিকিমের ওপরে, কিন্তু আমরা যদি দেখি সেই জায়গার কি মাউন্ট গ্লেশিয়ার্স থেকে উৎপন্ন হয়। সিকিম দিয়ে এটা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে, ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং, তারপর কি জলপাইগুড়ি, তারপরে কি মেকলিগঞ্জ এরিয়ার পাশ দিয়ে অর্থাৎ কোচবিহারের পাশ দিয়ে এটা বাংলাদেশে এন্টার করে এবং বাংলাদেশে এটা কিন্তু কুশিয়ারি রিভার নামে পরিচিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু বাংলাদেশের যমুনা নদীর সাথে কিন্তু মিলে গেছে এবং ফাইনালি এটা বে অফ বেঙ্গলে ফ্লো করেছে। নাও যদি কোয়েশ্চেন্স দেখি, দ্য সোর্স অফ রিভার তিস্তা ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য ব্রহ্মপুত্র বাট ইট ফ্লোজ থ্রু দ্য সিকিম। নাও রিভার রাজ্জিত originates in Sikkim and it is the tributary of Tista. Third option, river Tista flows to the Bay of Bengal on the border of India and the Bangladesh.
হোয়াট আর দ্য কারেক্ট অপশন? আমরা যদি দেখি অপশানগুলোকে মেলাই, তাহলে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে তৈরি হয়েছে সেটা যদি আমরা জানি, তিব্বত থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদী অরিজিনেট করেছে, বাট ব্রহ্মপুত্র নদীর অরিজিনেট পয়েন্ট ইজ নট দ্য অরিজিন বা সোর্স অফ দ্য রিভার তিস্তা। সো অপশন ইজ রং। তিস্তা জেমু হিমবাহের কাছ থেকে কিন্তু তৈরি হয়েছে। এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, হোয়াট ইজ দ্য অরিজিন, এক্সাক্ট অরিজিন অফ দ্য তিস্তা রিভার। নাও রিভার রঞ্জিত ইজ ইটসেলফ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ দ্য সিকিম, অফ দ্য তিস্তা, এবং সেটা সিকিমের কাছ থেকে তৈরি হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলে যখন তিস্তা নদী এন্টার করে সেটা কিন্তু সীমানা নির্ধারক হিসাবে রঞ্জিত নদীকে আমরা ইউজ করি। ফাইনালি আমরা দেখলাম রঞ্জিত নদী তিস্তায় মেশে, তিস্তা নর্থ বেঙ্গলের প্লেন দিয়ে প্রবাহিত হয় এবং বে অফ বেঙ্গলে ঢোকে, এবং ফার্স্ট বাংলাদেশে গঙ্গার সাথে মিশে এটা বে অফ বেঙ্গলে পড়ে। তিস্তা ব্রহ্মপুত্র নদীর সাথে মেশে এবং আমাদের কোথায় পড়ে? বে অফ বেঙ্গলে। তাহলে আমরা যদি দেখি অপশান কোনগুলো অ্যাকচুয়ালি ঠিক হবে, অপশন 2 and 3 কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, নট অপশন বি। 2 এবং 3 হবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। রিভার তিস্তা ফ্লো করে বে অফ বেঙ্গলে এবং সেটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার। আচ্ছা সরি, এখানে একটা ভুল আছে, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই অপশনটা দেখো, অন দ্য বর্ডার অফ ইন্ডিয়া বাংলাদেশ, এটা কিন্তু ফ্লো করে বে অফ বেঙ্গলে না, এটা একটা রং স্টেটমেন্ট। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ 3 নম্বরটা কেন কারেক্ট নয়? বে অফ বেঙ্গলে তিস্তা পড়ছে, ইট ইজ কারেক্ট স্টেটমেন্ট, বাট দ্য প্রবলেম ইজ অন দ্য বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার দিয়ে ফ্লো করে না, এটা পার্টিকুলারলি বাংলাদেশে এন্টার করে, যমুনার সাথে মেশে এবং জাস্ট মিডিল পোর্শন অফ দ্য বাংলাদেশ দিয়ে গিয়ে এটা কিন্তু বে অফ বেঙ্গলে পড়ে। সো কখনোই তিস্তা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কোনো বর্ডার তৈরি করে না। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেটমেন্ট এবং অপশন বি ইজ দ্য অনলি কারেক্ট স্টেটমেন্ট। ওকে, নাও আমরা যদি দেখি একটা জায়গা, নাও উই আর টকিং অ্যাবাউট দ্য 3 বিঘা করিডোর। হোয়াট ইজ দ্য 3 বিঘা করিডোর? নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা যদি ইন্ডিয়ার ম্যাপ দেখি তাহলে দেখব ওয়েস্ট বেঙ্গলের কাছে ইন্ডিয়া কিন্তু এই হচ্ছে পুরো বাংলাদেশ। কুচবিহার স্টেটের কাছে যদি আমরা দেখি, কুচবিহার জেলার কাছে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটটাকে দেখি, তাহলে কিন্তু সেইখানে দেখব তিস্তা নদী দেখো এইখান দিয়ে ফ্লো করছে, বাংলাদেশে এন্টার করছে। ঠিক এখানে ইন্ডিয়ার এন্টায়ার এরিয়ার মধ্যে, ফর এক্সাম্পল কুলচিবাড়ি, মেকলিগঞ্জ, এই ধরনের যে এরিয়াগুলো আছে যেগুলো কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে লোকেটেড, তার মধ্যে একটা বাংলাদেশি এনক্লেভ ঢুকে গেছে। এনক্লেভ মানে একটা ছোট্ট এরিয়া বা ছোট্ট গ্রামের মতো জায়গা যেখানে কিন্তু বাংলাদেশিরা থাকে, কিন্তু সেটা মেন বাংলাদেশ থেকে কিন্তু সেপারেটেড। এই হচ্ছে আমাদের পুরো ইন্ডিয়ার ম্যাপ, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। ঠিক এবার ইন্ডিয়ার মধ্যে দুটো ছোট্ট পকেট আছে, যেটা হচ্ছে বাংলাদেশি এনক্লেভ বা বাংলাদেশি পোর্শন, কিন্তু সেটা মেনল্যান্ড বাংলাদেশের সাথে কানেক্টেড। সেই রকম দুটো এরিয়া হচ্ছে অঙ্গরপ্রতা এবং দহগ্রাম। ওকে, এই অঙ্গরপ্রতা এবং দহগ্রামকে মেনল্যান্ড বাংলাদেশের সাথে তারা কি করে কানেক্টেড হবে, সেই উদ্দেশ্যে ইন্ডিয়ার পক্ষ থেকে একটা ছোট্ট রাস্তা বা ল্যান্ড দেওয়া হয় বাংলাদেশের কাছে অ্যাজ এ রাইট টু ইউজ দ্যাট পার্টিকুলার রোড। সেই এরিয়াটা হচ্ছে 3 বিঘা একটা জমি দেওয়া হয় এবং সেই নামটাই হচ্ছে 3 বিঘা করিডোর। সেই রাস্তা বা সেই জমির ওপর বাংলাদেশের তরফ থেকে রাস্তা কনস্ট্রাক্ট করে এবং সেই রাস্তার মাধ্যমে কিন্তু মেনল্যান্ড বাংলাদেশের সাথে এই অঙ্গরপোতা এবং দহগ্রামের বাসীরা মেনল্যান্ড বাংলাদেশের থেকে কানেকশন মেনটেন করে। দেখছি আমরা এই ছবিতে যে এখানে দেখো একটা ট্রেকার বাংলাদেশের মেনল্যান্ড থেকে কিন্তু দহগ্রাম অঙ্গরপ্রতা এরিয়াতে আসছে। এই হচ্ছে পুরো এরিয়াটা। আমরা যদি 3 বিঘা করিডোরকে দেখি, এটা বাংলাদেশের সাথে দেখো মেনল্যান্ড ইন্ডিয়াকে কানেক্ট করছে এবং ইনল্যান্ডের দহগ্রাম এই পার্টিকুলার এনক্লেভকে কানেক্ট করছে। এবং মেনল্যান্ড বাংলাদেশকে যদি দেখি, পাটগ্রাম হচ্ছে সেই এরিয়া যেটার সাথে কিন্তু 3 বিঘা করিডোরকে কনস্ট্রাক্ট করা হয় টু কানেক্ট উইথ দ্য দহগ্রাম অ্যান্ড অঙ্গরপোতা। ওকে, নাও লেটস সি দ্য করিডোর ইজ লোকেটেড ইন দ্য কুচবিহার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই জায়গায় দাঁড়িয়ে পটগ্রাম যে উপজেলা বাংলাদেশের, সেই জায়গার সাথে কিন্তু এই এনক্লেভ দুটোকে কানেক্ট করা হয়। কোন দুটো এনক্লেভ? যেটা হচ্ছে দহগ্রাম এবং অঙ্গরপ্রতা এনক্লেভ, যেটা কিন্তু রেসিডেন্টস অফ বাংলাদেশিরা রিসাইড করে বা পার্টিকুলারলি এটা কুচবিহারের একদম টার্মিনাল বাউন্ডারির মধ্যে থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইখান দিয়ে তিস্তা নদী বয়ে চলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই এনক্লেভ কিন্তু, যদি এই 3 বিঘা করিডোর না দেওয়া হতো তাহলে এরা কিন্তু কোনোভাবে আইসোলেটেড এই দুটো এনক্লেভ বাংলাদেশের মেনল্যান্ডের সাথে কানেক্টেড হতে পারত না।
দেয়ারফোর 3 বিঘা করিডোর ইজ এ ভাইটাল কানেক্টিভিটি পয়েন্ট এবং ডেলি লাইফের জন্য রেসিডেন্টস যারা আছে দহগ্রাম এবং অঙ্কুরপ্রতা এনক্লেভে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নাও আমরা যদি দিস ইজ দেখি এই ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া এন্টায়ার, যদি আমরা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার ম্যাপ দেখি, বাংলাদেশের সাথে তার ইন্টারন্যাশনাল বাউন্ডারি দেখি, তাহলে আমরা দেখব দিস আর দ্য স্মল এনক্লেভস যেগুলো কিন্তু ইন্ডিয়ার এনক্লেভ বাংলাদেশের মধ্যে থাকে। আবার এইটা হচ্ছে ইন্ডিয়া, যার মধ্যে কিন্তু এই গ্রিন কালারের ছোট 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 পকেটস আছে যেগুলো কিন্তু বাংলাদেশি টেরিটরি। এর ফলে কি হয়, এই 3 বিঘা করিডোর তৈরি করতেই হয়েছে এই কানেকশনকে এনহান্স করার জন্য। আদারওয়াইজ ধরো এইখানে ইন্ডিয়ানসরা থাকে, তারা কোনোদিনও বাংলাদেশি টেরিটরি পেরিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার পেরিয়ে ইন্ডিয়াতে আসতে পারবে না, বাট দে আর ভেরি ক্লোজ টু দ্য ইন্ডিয়া। ফর আবার সাপোজ দিস গ্রিন এরিয়াজ আর বাংলাদেশি পকেটস, তারা কোনোভাবেই এই যে ইন্ডিয়ান মেনল্যান্ড টোপকে বাংলাদেশে আসতে পারবে না। দেয়ারফোর দেয়ার ইজ এ প্রবলেম। এই প্রবলেমকে সলভ করার জন্য ইন্ডিয়ার তরফ থেকে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়। অ্যান্ড হোয়াট আর দ্য অ্যামেন্ডমেন্ট? 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার মাধ্যমে enclave exchange হয় between India and Bangladesh. Now there is a question asked in the Chhattisgarh Public Service Commission 2023 very recent official যদি আমরা পেপার দেখি সেখানে কোয়েশ্চেন এসেছিল 100th Constitutional Amendment Act 2015 was brought for the exchange of the territories between India and the Bangladesh. What is not true in reference to this? এখানে কি বলা হয়? Under this India transferred 51 enclave to Bangladesh whereas Bangladesh transferred 111 enclaves to India. Under these 6.1 kilometer undemarcated boundary land was demarcated এবং due to this territory of 4 stages got changed and none of the above. তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে এর কারেক্ট অ্যান্সার কি হবে। তোমাদের জন্য এই কোয়েশ্চেন্স রাখলো, জাস্ট রিড দ্য লক্ষ্মীকান্ত পেপার। আমি উত্তর বলে দিচ্ছি আজকের ক্লাসে, কিন্তু তোমরা জাস্ট বলবে যে এই কোয়েশ্চেন্সটা কিন্তু কোন চ্যাপ্টারে আছে। 100তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের পাশাপাশি তোমাদের জন্য থার্ড আমার কোয়েশ্চেন্স রইল যে 101তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 101, 102, 103 এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার মাঝখানে কি কি হয়েছিল। নাও মুভিং টু দিস কোয়েশ্চেন, কি বলা হয়েছে কোনটা নট ট্রু? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিকজ এখানে রং স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ইন্ডিয়া আর বাংলাদেশ দে এক্সচেঞ্জ দ্য enclave but the number is different. Actually under these 100th Constitutional Amendment Act India বাংলাদেশকে ট্রান্সফার করেছিল 51টা এনক্লেভ এবং বাংলাদেশ কিন্তু ট্রান্সফার করেছিল 111টা এনক্লেভ টু ইন্ডিয়া। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে কিন্তু স্টেটমেন্ট যেটা দেওয়া আছে আন্ডার দিস ইন্ডিয়া ট্রান্সফার্ড 51 এনক্লেভ টু বাংলাদেশ whereas বাংলাদেশ ট্রান্সফার্ড 111টা এনক্লেভ টু ইন্ডিয়া। আমি ভুল বললাম, এটা আমি বাংলাদেশ কিন্তু 51টা এনক্লেভ এখানে ট্রান্সফার করেছিল এবং ইন্ডিয়া ট্রান্সফার করেছিল 111টা এনক্লেভ। দিস ইজ দ্য রং স্টেটমেন্ট, আই হ্যাভ জাস্ট ফরগটেন দ্য থিং। এখানে জাস্ট অপোজিট হবে, ঠিক? আমি আরেকবার বলে দিচ্ছি, বাংলাদেশ ট্রান্সফার করে 51টা এনক্লেভ আর ইন্ডিয়া ট্রান্সফার করে 111টা এনক্লেভ। বাট দিস ইজ সো ট্রিকি কোয়েশ্চেন্স, দেখো আমারই ভুল হয়ে গেছে, জাস্ট স্টেটমেন্টে ফ্যাক্টটা রিভার্স করে দিয়েছে। ইন্ডিয়া কিন্তু 111টা এনক্লেভ ট্রান্সফার করেছিল, বাংলাদেশ ট্রান্সফার করেছিল 51টা এনক্লেভ, ঠিক? সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। নাও পরের আমরা যদি আর্টিকেলে চলে আসি সেটা হচ্ছে কিলাডি কন্ট্রোভার্সি। হোয়াট স্পার্ক দ্য কিলাডি কন্ট্রোভার্সি? প্রথমত এটা নিয়ে আমাদের ডিসকাশন হয়ে গেছে, উই জাস্ট রিক্যাপ যে কিলাডি কি। এটা তামিলনাড়ু, সাদার্ন তামিলনাড়ু ডিস্ট্রিক্টে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। সেখানে কিন্তু আমরা যদি দেখি একটা আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন করা হয় এবং পার্টিকুলারলি সঙ্গম এরা সিভিলাইজেশনের কিন্তু প্রচুর আর্টিফ্যাক্টস এখান থেকে পাওয়া যায় ব্যাক ইন 2015। নাও এটা ভৈগাই রিভারের তীরে অবস্থিত, সিটি অফ মাদুরাইয়ের কাছে ক্লোজলি রিলেটেড। নাও আমরা যদি দেখি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এক্সক্যাভেশন করে প্রায় 18,000 আর্টিফ্যাক্টস এখান থেকে কালেক্ট করে অ্যান্ড দ্যাট উইল ডিসপ্লে দ্য আরবান সিভিলাইজেশন সঙ্গম এরা হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য ভিলেজ অফ কিলাডি। So this is all. Now moving to the just one-liner some current affairs for the day. আর 4 থেকে 5 মিনিট লাগবে, আফটার দ্যাট উইল র্যাপ আপ দ্য সেশন।
প্রথমত রিসেন্টলি জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 রিপোর্ট পাবলিশ হয়েছে এবং ওয়ার্ল্ড গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 পাবলিশ করেছে কোন অর্গানাইজেশন? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ফার্স্ট পজিশনে আছে আইসল্যান্ড অ্যান্ড ইন্ডিয়ার পজিশন কিন্তু 131st 131তম র্যাঙ্কে আছে ইন্ডিয়া। নেক্সট ইফকোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ। তারা পার্টিকুলারলি একটা ন্যানো ইউরিয়া ফার্টিলাইজার প্ল্যান্ট তৈরি করতে চলেছে ইন দ্য ব্রাজিল। ওকে, সেই রেসপেক্টে একটা এমওইউ সাইন করা হয়েছে ব্রাজিলে। প্রথম যদি আমরা দেখি ফার্স্ট ওভারসি ন্যানো ফার্টিলাইজার তৈরি করবে এই ইফকো কোম্পানি, যাতে কিন্তু এফিশিয়েন্ট ক্রপ নিউট্রিশন সলিউশন এবং সাস্টেনেবল ডিমান্ডকে আমরা মিট করতে পারি। নেক্সট আমরা যদি দেখি আদানি গ্রুপের তরফ থেকে ইন্ডিয়ার ফার্স্ট অফ গ্রিন হাইড্রোজেন পাওয়ার পাইলট প্ল্যান্টকে তৈরি করা হয়েছে এবং সেটা কচ্ছ ডিস্ট্রিক্ট অফ দ্য গুজরাটে হবে। 5 মেগাওয়াট ক্যাপাসিটির এই গ্রিন হাইড্রোজেন পাইলট প্ল্যান্টকে তৈরি করা হবে বাই দ্য হেল্প অফ দ্য আদানি গ্রুপ। নাও জাস্ট দেয়ার ইজ এ কুইক রিপার। গ্রিন হাইড্রোজেন কি? গ্রিন হাইড্রোজেন মানে হচ্ছে জেনারেশন অফ হাইড্রোজেন বাই ইউজিং রিনিউয়েবল এনার্জি এবং ওয়াটারের হাইড্রোলিসিসের মাধ্যমে হাইড্রোজেন তৈরির প্রযুক্তি। ফর এক্সাম্পল, গ্রে হাইড্রোজেন কাকে বলে? গ্রে হাইড্রোজেন হচ্ছে ন্যাচারাল যে সমস্ত গ্যাস, ধরো মিথেনের যখন হাইড্রোজেনেশন করা হয় তখন কার্বন তৈরির পাশাপাশি যে হাইড্রোজেন তৈরি করা হয় সেই হাইড্রোজেনকে তো ইউজ করে নেওয়া হয়। বাট এই যে গ্রিন হাইড্রোজেন বা গ্রে হাইড্রোজেন তৈরির প্রসেস, সেখানে কিন্তু হিউজ অ্যামাউন্টে অ্যাটমসফিয়ারে CO2কে রিলিজ করা হয় এবং তার সাথে কিন্তু পলিউশন ইজ অ্যাসোসিয়েটেড। বাট এই প্রসেসে ন্যাচারাল গ্যাসকে যখন আমরা এনার্জি তৈরির জন্য ইউজ করব, তখন CO2 যেটা তৈরি হবে হাইড্রোজেন তৈরির পাশাপাশি সেই CO2কে যদি আমরা এয়ারে ডিরেক্টলি রিলিজ না করে আমরা আন্ডারগ্রাউন্ডে স্টোর করি, সেই প্রসেসকে বলা হবে ব্লু হাইড্রোজেন। তাহলে এই তিনটে প্রসেসের মাধ্যমে গ্রে, ব্লু এবং গ্রিন হাইড্রোজেন তোমাদের সাথে ডিসকাস করা হলো। নেক্সট, গ্রিন হাইড্রোজেন কিভাবে প্রডিউসড হয়? প্রথমত রিনিউয়েবল এনার্জি, ফর এক্সাম্পল সোলার এনার্জি বা উইন্ড এনার্জি দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। সেই ইলেকট্রিসিটিকে ইউজ করা হয় কিসের জন্য? ফর ইলেকট্রোলিসিস অফ ওয়াটারের ইলেকট্রোলিসিসের মাধ্যমে কি করা হলো? অক্সিজেন এবং হাইড্রোজেনকে সেপারেট করা হলো। নেক্সট, এই হাইড্রোজেনকে কিন্তু স্টোর করা হলো, আইদার কম্প্রেস করে তাকে গ্যাস তৈরি করা হলো বা সেই হাইড্রোজেনকে লিকুইফাইড করা হলো। নেক্সট, তারপর বিভিন্ন পারপাসে কিন্তু হাইড্রোজেনকে ইউজ করা হয় তার ফুয়েল হিসাবে, যে হাইড্রোজেনের যে শক্তি সেটাকে আমরা এক্সারসাইজ করি। নাও দিস ইজ গ্রিন বিকজ নোহোয়ার ইন দিস প্রসেস আমরা কিন্তু পলিউশন করছি, এয়ারকে হার্ম করছি বা এয়ার পলিউশন করছি না। তো আমরা এয়ার পলিউশন করছি না, আমরা ওয়াটার পলিউশন করছি না, আমরা এনভায়রনমেন্টাল পলিউশন করছি। দিস ইজ সো পিওর অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ নেমড অ্যাজ গ্রিন হাইড্রোজেন। Moving to the next portion, that is the South Asia Regional Center for International Potato Center, CIP. কোথায় লোকেটেড হয়েছে? রিসেন্টলি এটা এস্টাবলিশ করা হয়েছে উত্তরপ্রদেশের আগ্রাতে। দেখো ক্যাবিনেট এস্টাবলিশমেন্ট অফ ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার সাউথ এশিয়ান রিজিয়নের সেন্টারের হিসাবে উত্তরপ্রদেশের আগ্রাতে। নেক্সট, ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স 2025, দিস ইজ দ্য অফিসিয়াল লোগো। ইকন এইভাবেও নাম দিতে পারে। সেটার ভেন্যু হয়েছে দেরাদুন উত্তরাখণ্ডে এবং প্রায় 500 জনের ওপর ডেলিগেটসরা এই ইন্টারন্যাশনাল কনজারভেশন কনফারেন্সে পার্টিসিপেট করবে। নেক্সট আমরা যদি দেখি, দ্যাট ইজ দ্য S&P, এটা একটা গ্লোবাল অর্গানাইজেশন যারা রেটিং প্রোভাইড করে। তারা রিসেন্টলি ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথের যে প্রজেকশন করেছে ফর দ্য ইয়ার অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2026, দ্যাট ইজ 6.5%। নেক্সট, আমরা কালকের ক্লাসও ডিসকাশন করেছিলাম তামিলনাড়ু ইজ গোয়িং টু হোস্ট দ্য 14th এডিশন অফ FIH হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ। নেক্সট আমরা যদি দেখি, দিস ইজ ওয়ান পার্সোনালিটি ইন নিউজ। প্রথমত যদি আমরা দেখি, এই যে ব্যক্তি বা ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে জাহ্নবী দাঙ্গেটি। তিনি কিন্তু একজন 23 years old লেডি বিলঙ্গিং টু দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। তিনি কিন্তু প্রথম একজন অ্যাস্ট্রোনট হিসাবে সিলেক্টেড হয়েছেন। কোথাকার অ্যাস্ট্রোনট হিসেবে? টাইটান স্পেস ইন্ডাস্ট্রি TSIS স্পেস মিশনের জন্য কিন্তু তিনি সিলেক্টেড হয়েছেন। 2029 একটা স্পেস মিশন যাবে ফ্রম বিহাফ অফ দিস ইউনাইটেড স্টেট বেসড প্রাইভেট স্পেস রিসার্চ এজেন্সি, এবং সেই এজেন্সির তরফ থেকে আমাদের ইন্ডিয়ান হিসাবে জাহ্নবী দাঙ্গেটিকে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং তিনি কিন্তু সেই জায়গায় নিউজে এসছেন। নেক্সট আমরা যদি দেখি, 5th খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025, এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা রাজস্থানে অনুষ্ঠিত হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2025 সালে নভেম্বর মাসে এই খেলা হবে এবং হোস্ট যদি সিটি ধরি সেটা হবে জয়পুর এবং হোস্ট যদি আমরা স্টেট ধরি সেটা হবে রাজস্থান। নেক্সট আমরা চলে আসবো পরের পার্সোনালিটি ইন নিউজ। শি ইজ দ্য পার্সন
এবং তিনি কিন্তু আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম ফিমেল, নট অনলি ফিমেল, আফ্রিকান প্রেসিডেন্ট হয়ে কিন্তু তিনি নিউজে এসছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি হোয়াট আর দ্য মেন ইম্পর্টেন্ট কি ফ্যাক্টস ইউ নিড টু রিমেম্বার related with the International Olympic Committee. First of all, I miss the name, that is the Christy Conventry. ঠিক, তিনি একজন অলিম্পিয়ান এবং তিনি কিন্তু আইওসি রেসপেক্টে ফার্স্ট ফিমেল আফ্রিকান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর হেডকোয়ার্টার কোথায়? লসেন, সুইজারল্যান্ডে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পুরো ইন্টারন্যাশনাল কোলাবোরেশন যেটা আছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিককে হোস্ট করে বা তার এগেনস্টে রেগুলেশন করে। সো এই নামটা মনে রাখবে, কিস্ট্রি কনভেন্ট্রি। ওকে, নেক্সট আমরা যদি নিউজ দেখি, লাস্ট নিউজ অফ দ্য ডে, একটা বুক লঞ্চ করা হয়েছে বাই আওয়ার অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ, দ্য বুক নেমড অ্যাজ দ্য এমার্জেন্সি ডায়েরিজ ইয়ার্স দ্যাট ফোর্সড এ লিডার। এটা অন দ্য এভ অফ 1975-এর যে এমার্জেন্সি হয় এবং তার যে অ্যানিভার্সারি সেলিব্রেটের কথা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অন দিস নোট দিস বুক ইজ রিলিজড বাই দ্য হোম মিনিস্টার অমিত শাহ। সো দিস ইজ অল ফ্রম দ্য সাইড। আজকের ক্লাসটা অনেকটা বড় হলো বিকজ দেয়ার আর লটস অ্যান্ড লটস অফ ইনফরমেশন টু বি ডিসকাসড ইন দ্য ক্লাস। অনেকগুলো কোয়েশ্চেন্স তোমাদের দিলাম। আস্তে আস্তে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো তোমাদের পড়াশোনাকে বুস্ট করতে দাও, তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে এই কোয়েশ্চেন্সগুলোর উত্তর দিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। টেলিগ্রাম থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিও, এবং তোমরা যদি কেউ ডেডিকেটেড মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে চাও, আমার থেকে পার্সোনালি পড়াশোনা করতে চাও, definitely you can join me my personal guidance program, and for that reason you can mail me, এবং this is my official mail. With this note I am bringing this class to the end. Thank you for watching. Have a nice day.